ছোটবেলায় কবিতাটা শুনেছেন তো? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। পশ্চিমবঙ্গে প্রতিটা নির্বাচনের আগে ঠিক এইরকমই অবস্থা হয়। এখানে খোকাও ঘুমায় না, পাড়াও জুড়ায় না, আর বর্গিকে আলাদা করে বাইরে থেকে আসতেও হয় না, বর্গি এখানেই থাকে। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘটা করে একটা জিনিসের ঘোষণা করা হয়, আর সেটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট, আদর্শ আচরণ বিধি। আর এই জিনিসটা প্রতিটা ভোটের আগে পশ্চিমবঙ্গে একটা সোনার পাথর বাটিতে পরিণত হয়ে যায়, যেটা নিয়ে সবাই খেলে। মানে এ পক্ষ এদিক থেকে ওদিকে গোল দিয়ে এটাকে বেরিয়ে যায়, ও পক্ষ ওদিক থেকে এদিকে এটাকে গোল দিয়ে বেরিয়ে যায়। নির্বাচন কমিশনও তাকিয়ে তাকিয়ে দেখে, তারাও খুব একটা কিছু করতে পারে না। তারা একটু এদিকে কাতু দেয়, একটু ওদিকে কুতু দেয়, আলটিমেটলি কিছুই তারা করে উঠতে পারে না। আর যারা এই আদর্শ আচরণ বিধি নিয়ে খেলে তারা হ্যাবিচুয়াল অফেন্ডার এবং রিপিট অফেন্ডার। এক তো তাদের এটা অভ্যেস, তারা এটা করে, এবং তারই সঙ্গে তারা এটা একবার করে থেমে যায় না, তারা এটা বারবার করতে থাকে। এবং এটার প্রাইম এক্সাম্পল হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে। কিছুদিন আগে তিনি যে কথাটা বলেছেন আদর্শ আচরণবিধি চলছে, তার মধ্যে তিনি কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করেছেন এবং তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পতাকা বইছে, লজ্জা করে না? বিজেপির নেতৃত্ব তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আমি কেন্দ্রীয় বাহিনীকে খুবই সম্মান করি, কিন্তু আমি দেখেছি বাঁকুড়াতে বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। দুই ভাই মধু আর বিধু, তারা যত রকম চক্রান্ত করছে, এরপর যদি ওরা মনে করে যে এজেন্সি নিয়ে এসে ছাপ্পা করাবে, তাহলে আমিও এখানে মা বোনেদের বলবো যে রাধে সে চুলও বাঁধে। কি কি দিয়ে কি করতে হয় আপনারা সবকিছু জানেন, ছেলেদের পেছনে রাখবেন, আপনারা এগিয়ে যাবেন। এই কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই যে কথাটা তিনি বলেছেন, এরপর নির্বাচন কমিশন কি করেছে? নির্বাচন কমিশন এইটা শুনে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট তলব করেছেন যে এইরকম একটা কথা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, একটা উস্কানিমূলক কথা। এইবারে যদি কোনো মহিলা যে রাধে সে চুলও বাঁধে, কিভাবে চুল বাঁধে দেখাতে গিয়ে যদি কিছু একটা করে দেন, তখন একটা সাংঘাতিক পরিস্থিতি হবে, ল অ্যান্ড অর্ডারের সমস্যা হবে। তো এই নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। কিন্তু তাতে কি হয়েছে? তাতে কি আদৌ কিছু এসে যাবে? আপনার কি মনে হয় যে রিপোর্ট তলব করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী এই কথা আর বলবেন না, তিনি থেমে গেছেন? নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে, এই কথাটা সামনে আসার কয়েক ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই একই মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ঘন্টার মধ্যে আবার একটা অন্য মঞ্চের ওপর থেকে বলেছেন যে দেখুন, আমি মা বোনেদের ওপরে কিন্তু দায়িত্ব দিচ্ছি, বিজেপির টাকায় আপনারা বিক্রি হয়ে যাবেন না, মা বোনেরা লক্ষ্য রাখবেন, আমরাও কিন্তু খবর রাখি, মা বোনেরা খেয়াল রাখবেন নির্বাচনের আগের দিন যেন বাইরের গুন্ডারা এলাকার ভেতরে না ঢোকে। আর যদি দেখেন সেন্ট্রাল ফোর্সের লোকজন পুলিশের পোশাক পরে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করছে, তাহলে সঙ্গে সঙ্গে তাদের রুখে দেবেন, ভোট মেশিনের কাছে তাদের আসতে দেবেন না, কাউন্টিং এর দিন শেষ পর্যন্ত আপনারা উপস্থিত থাকবেন, সবাইকে রুখে দেবেন। আর আপনারা হাতে কি নিয়ে যাবেন? আপনারা হাতে পাখা নিয়ে যাবেন, আপনারা বাড়িতে যে রুটি বেলেন সেই বেলন নিয়ে যাবেন। মনে রাখবেন যে রাধে সে চুলও বাঁধে। রিপোর্ট তলব করার কয়েক ঘন্টার মধ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার করা মন্তব্য নিয়ে অলরেডি খোঁজ খবর করা হচ্ছে, তারপরেও তিনি এই কথাটা রিপিট করেছেন, আবার বলেছেন। এর মানে এটাই দাঁড়ায় যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম শি সেড ইট অ্যান্ড দিস ইজ নট দ্য লাস্ট টাইম। এক তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটেন্ট কিছু কথাবার্তা আছে, আমার ছাত্র যৌবন, আমার মায়েরা বোনেরা আপনারা এগিয়ে আসুন, রুখে দেবেন, যে রাধে সে চুলও বাঁধে। বহুবার তিনি এই কথাটা বলেছেন। 2016 থেকে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন। বহুবার আদর্শ আচরণবিধি চলাকালীন তিনি এই ধরনের মন্তব্য করেছেন এবং আলাদা আলাদা কনটেক্সটেও করেছেন। আজ যেমন তিনি সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এই কথাটা বলেছেন, এর আগে বিজেপিকে নিয়ে কখনো বলেছেন, কখনো বামেদের নিয়ে বলেছেন, বারবার তিনি এই একই মন্তব্য করে গেছেন। এবং সেখানে এই বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু সেভাবে কোনোবারই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানে 2016-তে তাদের মনে হয়নি এটা আটকানো দরকার, 2021-এ মনে হয়নি, 19-এ মনে হয়নি, 24-এ মনে হয়নি, 26-এ এসে হঠাৎ তাদের মনে হচ্ছে যে না, এইবার এটাকে আটকানো দরকার, এটা আটকানোর মতো একটা বিষয়। মডেল কোড অফ কন্ডাক্ট কি, আদর্শ আচরণ বিধির মধ্যে কোন কথা বলা যাবে কোনটা বলা যাবে না সেটা খুব পরিষ্কার লেখা আছে, কিন্তু নির্বাচন কমিশন কখন সেটার উপর পদক্ষেপ করবে, কোন কথাটা কখন শুনে নির্বাচন কমিশনের মনে হবে যে এটা জাস্ট কথার কথা, আর কখন শুনে মনে হবে যে না না এটা খুব সিরিয়াস ব্যাপার, এটার বিরুদ্ধে তো পদক্ষেপ করা উচিত, এই তারতম্য আজ অব্দি বোঝা গেল না, আজ অব্দি পরিষ্কার হলো না। মানে এরকমও দেখতে
পাওয়া গেছে যে কেউ এইরকম একটা কোনো মন্তব্য করেছেন এবং সেই নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে, তারপরেও নির্বাচন কমিশন সেই নিয়ে কোনো পদক্ষেপ করেনি, কোনো গা করেনি। এবং এখান থেকেই উঠে আসে দ্বিতীয় বিষয়টা, এই যে একটা বৈষম্যমূলক আচরণের কথা, এই অভিযোগ, এই বিষয়টা বারবার সামনে উঠে আসে। দেখুন, নোবডি ইজ ডিনাইং দ্য ফ্যাক্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা অত্যন্ত অফেন্সিভ। কেউ এটা অস্বীকার করছে না যে তিনি আদর্শ আচরণবিধির মধ্যে এই ধরনের কথা বলতে পারেন না, কিন্তু নির্বাচন কমিশনই বা কখন কোন এই আদর্শ আচরণবিধি ভাঙা কথার বিরুদ্ধে কোন পদক্ষেপটা নিতে পেরেছে? খুব সাংঘাতিক কিছু একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নির্বাচন কমিশন কোথায় নিয়েছে? এবং সেটাও এবারেও এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বললেন, এখানেও নির্বাচন কমিশন শুধু কি রিপোর্ট তলব করেই থেমে থাকবে, না আসলেই কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে? এবং সেটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নয়, যে রাজনৈতিক দলের যেই এই ধরনের কথা বলবে, যেই আদর্শ আচরণবিধি ভঙ্গ করবে এবং সেরকম কোনো মন্তব্য সামনে রাখবে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কি আদৌ দল নির্বিশেষে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে পারবে? উল্টো দিকে আবার দেখুন আপনি দিলীপ ঘোষ, এতদিন রাজনীতির ময়দান, নির্বাচন, এই সমস্ত কিছু থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। এইবার তিনি যে মুহূর্তে ফিরে এসেছেন, একেবারে পুরনো ফর্মে ফিরে এসেছেন। দিলীপ ঘোষ কিছুদিন আগে বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তখন কি হবে, দিলীপ ঘোষ যদি ক্ষমতায় আসেন তখন কি হবে। দিলীপ ঘোষ বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার হবে। তার সঙ্গে আবার দিলীপ ঘোষ বলছেন আমার বিরুদ্ধে অভিযোগ করে যে আমি নাকি ভয় দেখাই। তুমি ভয় পাও কেন? তুমি ভয় পেলে দিলীপ ঘোষ তো তোমাকে ভয় দেখাবেই। আমি চমকে চমকেই রাজনীতি করি, এই জন্যেই মানুষ আমাকে ভোট দেয়, এবার আবার দেবে। প্রথম কথা, আদর্শ আচরণবিধিতেও এই কথা বলা যায় না, দেশের আইনেও এ সমস্ত কথা বলা যায় না। কিন্তু দিলীপ ঘোষ এতদিন তিনি ছিলেন মিয়নো মুড়ি, এইবার ফিরে এসে তিনি ঘোরাচ্ছেন ছড়ি। উল্টো দিকে আপনি দেখুন সৌমিত্র খা, তিনি প্রচারে বেরিয়ে কি বলছেন? তিনি আবার বলছেন তৃণমূলের চোররা আসবে আপনাদের বাড়িতে প্রচার করতে, আর চোররা আসলে তাদের সঙ্গে কি করতে হয়? বাড়িতে ডান্ডা আর গরম জল মজুত রাখবেন। আবার ঠিক সেই একই রকম উস্কানিমূলক মন্তব্য, যেগুলো আদর্শ আচরণবিধিতে করা যায় না। এখানে আপনি যদি বিজেপির সমর্থক হন, আপনি মনে করবেন দিলীপ ঘোষ যা বলেছে ঠিক বলেছে, আরে সৌমিত্র খা দারুণ বলেছেন। কিংবা আবার আপনি যদি তৃণমূলের সমর্থক হন, আপনি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিক বলেছেন। কিন্তু আদর্শ আচরণবিধি এটাই বলে যে এই দুটোর একটাও বলা যায় না। যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে তখন এই ধরনের কথা বলা যায় না। তাহলে এক্ষেত্রে নির্বাচন কমিশন দৃষ্টান্তমূলক পদক্ষেপ কি নেবে? ওই যে আগেই যে কথাটা বললাম, যে কোন কথাটাকে নির্বাচন কমিশনের কথার কথা মনে হবে আর কোনটাকে কখন গিয়ে মনে হবে যে না না এটা খুব সিরিয়াস কথা, এটার তো পদক্ষেপ নিতে হবে, ব্যবস্থা নিতে হবে, এই তারতম্য আজ পর্যন্ত পরিষ্কার হলো না। এখানে যে বিষয়টা প্রত্যেকবার দেখতে পাওয়া যায়, বিজেপি গিয়ে তৃণমূলের নামে নালিশ করছে, তৃণমূল গিয়ে বিজেপির নামে নালিশ করছে। এগুলোর একটাও করার প্রয়োজন পড়ে না যদি নির্বাচন কমিশন নিজে তৎপর থাকে। আদর্শ আচরণবিধি মানা হচ্ছে কি হচ্ছে না সেদিকে নির্বাচন কমিশন যদি পরিষ্কার নজর রাখে এবং যখনই কোথাও কেউ আদর্শ আচরণবিধি ভাঙছেন তখনই যদি নির্বাচন কমিশন সেখানে পদক্ষেপ গ্রহণ করে। দেখুন, এই যে পদক্ষেপ গ্রহণের কথাটা আরো বেশি করে বলছি তার কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার বলা হচ্ছে এবার পশ্চিমবঙ্গে একটা অন্যরকম নির্বাচন হবে, অন্যরকম একটা পরিস্থিতি আপনারা দেখতে পাবেন, অন্যরকম নির্বাচন আপনারা দেখতে পাবেন। অন্যরকম নির্বাচন যদি দেখাতে হয় তাহলে সেখানে এক্সাম্পল সেট করতে হবে, দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে মানুষকে দেখিয়ে দিতে হবে যে নির্বাচন কমিশন তার কাজটা ঠিকমতো করছে। সেই দৃষ্টান্তমূলক পদক্ষেপ কি নির্বাচন কমিশন গ্রহণ করবে? এতক্ষণ মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে আমি অত্যন্ত গম্ভীর কিছু কথাবার্তা আপনাদের সামনে রাখলাম, একটা সিরিয়াস আলোচনার কথা রাখলাম। এইবার আমার নিজের একটা আবেদন আছে এবং সেটাও খুবই সিরিয়াস, যদিও আপনার শুনে হাসি পেতে পারে, কিন্তু আমার এটা অত্যন্ত সিরিয়াস আবেদন নির্বাচন কমিশনের কাছে যে নির্বাচনে এবার মডেল কোড অফ কন্ডাক্টের পাশাপাশি একটা মরাল কোড অফ কন্ডাক্টও যেন নির্বাচন কমিশন চালু করে। এবং এটা ওই সমস্ত প্রার্থীদের জন্য নয় যারা নির্বাচনী প্রচারে বেরিয়ে দাড়ি কাটা থেকে শুরু করে মাটি কোপানো সব কিছু করে দিচ্ছেন, তাদের জন্য নয়, স্পেশালি একজন প্রার্থীর জন্য আমার মনে হয় এই মরাল কোড অফ কন্ডাক্টটা নির্বাচন কমিশনের চালু করা উচিত এবং এটাই আমার আবেদন। আর স্পেসিফিক্যালি সেই প্রার্থী হচ্ছেন কুকুরের ডায়ালিসিস স্পেশালিস্ট ডক্টর নির্মল মাঝি। দেখুন, ডক্টর নির্মল মাঝি এতদিন উলুবেড়িয়ার বিধায়ক ছিলেন, তারপর উলুবেড়িয়াতে উনি এত উন্নয়ন করেছেন, এত কাজ করেছেন যে সেখান থেকে তাকে উলু দিতে দিতে বের করে নিয়ে এসে গোচারণের জন্য গোঘাটে এবার প্রার্থী করা হয়েছে। এবার গোঘাটে আসার পর ডক্টর নির্মল মাঝিকে যখন প্রশ্ন করা হচ্ছে যে গোঘাটে এসে তিনি কি করবেন, মানুষের জন্য কি ধরনের উন্নয়ন তিনি করবেন, গোঘাটে মানে বেসিক্যালি সবই হয়ে গেছে, কারোর আর কিছু দরকার নেই। তাই নির্মল মাঝি বলছেন যে গোঘাটে প্রথমেই তিনি যে কাজটা করবেন সেটা হচ্ছে তিনি গোঘাটে একটা মিনি জু তৈরি করবেন। এই মিনি জুতে কি থাকবে? তিনি বলছেন মিনি জুতে 100টা হরিণ তিনি ছাড়বেন, তার সঙ্গে 4টে জিরাফ,
4টে জেব্রা আর 4-5টা হাতি তিনি ছেড়ে দেবেন। এর সঙ্গে তিনি নিয়ে আসবেন ম্যাকাও পাখি, কালারফুল পাখি এবং পরিযায়ী পাখি নিয়ে এসে তিনি এই মিনি জুতে রাখবেন। মানে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা রাজ্য থেকে বেরিয়ে গেলেও নির্মল মাঝি পরিযায়ী পাখিদের ধরে বেঁধে নিয়ে এসে তার মিনি জুর মধ্যে অবশ্যই করে রেখে দেবেন, এটাই হচ্ছে তার বক্তব্য। এইটাই তার কাজ, তিনি এটা করবেন। মিনি জু মানে একটা ছোট্ট চিড়িয়াখানা তিনি গোঘাটের মানুষের জন্য তৈরি করবেন। কিন্তু এটা তিনি কেন করবেন? মানে গোঘাটে একটা মিনি জুতে হঠাৎ হরিণ কেন আসবে? 100টা হরিণ কেন থাকবে? 4টে জেব্রা, জিরাফ এগুলো কেন আসবে? তার কারণ হিসেবে নির্মল মাঝি নিজেই বলছেন যে তিনি কেন করবেন। তার কারণ তিনি গোঘাটের মানুষকে একটা দৃষ্টিনন্দন পরিবেশ উপহার দিতে চান, একটা শান্তির খোঁজ দিতে চান। তিনি বলছেন যে এই যে আমাদের জীবনযুদ্ধের রঙ্গমঞ্চের ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই, চাওয়া পাওয়া, এই যে একটা দমবন্ধকর পরিস্থিতি, এখান থেকে বেরিয়ে তিনি মানুষকে একটা মুক্তির আস্বাদ দেবেন, একটা খোলা জানলা দিয়ে বিশুদ্ধ হাওয়া এনে দেবেন তিনি গোঘাটের মানুষের জন্য। মানে বুঝতে পারছেন তো, গোঘাটের মানুষের এই মুহূর্তে আর কোনো সরকারি প্রকল্প, পরিষেবা, উন্নয়ন কোনো কিছুর প্রয়োজন নেই। গোঘাটের মানুষের এই মুহূর্তে যেটা প্রয়োজন নির্মল মাঝি সেটাই এনে দেবেন, আর সেটা হচ্ছে একটা মিনি জু। আর এই কারণেই আমি বলছি মরাল কোড অফ কন্ডাক্টটা কিন্তু খুবই জরুরি। আর এই যে মরাল কোড অফ কন্ডাক্টটা চালু করার আবেদন আমি করছি, এটা অত্যন্ত তাড়াতাড়ি করা উচিত। কারণ ডক্টর নির্মল মাঝি, কুকুরের ডায়ালিসিস স্পেশালিস্ট, তিনি কিন্তু খেয়ে দিয়ে একেবারে উঠে পড়ে লেগেছেন। ভুল বললাম, না খেয়ে উঠে পড়ে লেগেছেন। কারণ অলরেডি তিনি প্রচারে বেরিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েছেন এবং সেখানে একজন ভদ্রমহিলা রান্না করছিলেন। তাকে দেখে ডক্টর নির্মল মাঝি বলেছেন, মা অন্নপূর্ণা, মা দুর্গা, আমাকে একটু ভাত দেবে, একটু খেতে দেবে? এবং কতটা খেতে দেবেন? মা অন্নপূর্ণা, তিনি তো অন্নের দেবী, তিনি কতটা খাবার দেবেন সেটাও নির্মল মাঝি বলে দিয়েছেন। একটা ছোট্ট প্লেটে 2 চামচ ভাত, একটু আমাকে খেতে দাও। এবং তারপর তাকে সেটা খেতে দেওয়া হয়েছে এবং খেতে খেতে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন নির্মল মাঝি এবং তিনি বলেছেন তিনি 4 দিন পর মাছ খাচ্ছেন। তার আসলে শিবের উপোস ছিল, কালীর উপোস ছিল এবং সেই কারণে 4 দিন পর তিনি মাছ খাচ্ছেন। তার তো নিজের বাড়িঘর বলতেও কিছু নেই, মাকে নিয়ে থাকেন, মায়ের সেবা করেন, পার্টি অফিসের ওপরে কোনো মতে 2টো ঘরের মধ্যে কষ্ট করে থাকেন। 3 বারের তিনি বিধায়ক, মন্ত্রী ছিলেন, তারপরেও তিনি এত কষ্ট করে এইভাবে রয়েছেন এবং ওই 2 চামচ ভাত একটা প্লেটে তিনি চেয়ে কিন্তু খেয়ে নিয়েছেন। তো বুঝতেই পারছেন যে এই রকম একজন মানুষ, তিনি যখন উঠে পড়ে লাগেন এবং তিনি যখন মিনি জু বানানোর কথা বলে দেন, তিনি কিন্তু কোথাও থামবেন না। মরাল কোড অফ কন্ডাক্টটা তাই খুব তাড়াতাড়ি দরকার, কারণ নির্মল মাঝি মিনি জু না করে কিন্তু থামবেন না। কিন্তু যাই হোক, আজকের পর্বে আমি থামছি, পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।